গণহত্যার বিচার গণহত্যার বিচার আমার না, গণহত্যার বিচার ইউনূসের। ইনশাআল্লাহ হবে একদিন, ইনশাআল্লাহ। কাজে বাংলাদেশটাকে সেটা জঙ্গি দেশ হিসেবে পরিণত করতেছে। আজকে সাধারণ মানুষের অবস্থাটা কি? I didn't say that I'll be for 4 years. I'm saying this is the term, that maximum that one can grow over. But that's not our intention. Our intention is to get it done as quickly as possible. আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাবো। তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। 100 দিনে ইউনূস সরকার সেই 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বেশ কিছু বিষয়ে তিনি সাবলীল ভাষায় তার সরকারের কিছু পদক্ষেপের কথা তিনি বলেছেন। আসসালামু আলাইকুম। সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, যেটা আমরা আমাদের দেশি চ্যানেলগুলোতে দেখেছি। এর মধ্যে একই দিন আল জাজিরায় তার আরেকটা সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। অনেকের চোখে পড়েছে সেটা নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো, কিন্তু তার মধ্যে তিনি কিছু কথা বলেছেন নির্বাচন নিয়ে। এই সুৎখুর মহাজন ইউনূসের দেশ ধ্বংসের 100 দিন। আসুন এই 100 দিনে সুৎখুর মহাজন ইউনূস আমাদের এই দেশটিকে কোথায় নিয়ে গিয়েছে, দেশের অবস্থা কি, এইটা একটু বিশ্লেষণ করি, পর্যালোচনা করি, দেখি এই সুৎখুর মহাজন ইউনূস বাংলাদেশটিকে কোথায় নিয়ে গিয়েছে। বাংলাদেশের মন্ত্রণালয়গুলোর মধ্যে চ্যালেঞ্জিং মন্ত্রণালয় হইতেছে এই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কেন যে হাঙ্গেরি উপদেষ্টা এই মন্ত্রণালয় নিচে জানি না, বেচারার জন্য আমার মায়ে লাগে। কেন চ্যালেঞ্জিং? কারণ এই মন্ত্রণালয়ের ইনস্টিটিউট গুলা সরাসরি নিপীড়নের সাথে যুক্ত ছিল। পুরা পুলিশ বাহিনী থানা টানা ফেলায় পলায় গেছে, ট্রাফিক পুলিশ পর্যন্ত পলায় গেছে। জনগণের মধ্যে পুলিশ সম্পর্কে ঘৃণা এমন চরম পর্যায়ে পৌঁছাইছে যে পুলিশ থানায় বসতে ভয় পাইতেছে। পুলিশ মারাও গেছে, অনেক মায়ের ট্যাঙ্কে রেখেছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এখন আমি আপনাদেরকে 5টা ভিডিও ফুটেজ দেখাবো। দয়া করে 5টা ভিডিও ফুটেজই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না। দর্শক, মূল ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলেন তাহলে আমরা প্রথম ভিডিওটা দেখে নেই। I didn't say that I'll be for 4 years. I'm saying this is the term, that maximum that one can grow over. But that's not our intention. Our intention is to get it done as quickly as possible. আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাবো। তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। 100 দিনে ইউনূস সরকার সেই 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বেশ কিছু বিষয়ে তিনি সাবলীল ভাষায় তার সরকারের কিছু পদক্ষেপের কথা তিনি বলেছেন। আসসালামু আলাইকুম। শুরুতেই স্মরণ করছি মুক্তিযুদ্ধের লাখো লাখো শহীদ এবং গত জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদকে। আমি বরাবরই এর আগের বহুত আলোচনায় বলেছি যে বাংলাদেশ সম্পর্কে এর আগে আমি এতটা আশাবাদী এর আগে কখনো হইনি। আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে, এই কারণে যে আমাদের যে প্রায় 16 বছরের একটা স্বৈরতান্ত্রিক মাফাইতান্ত্রিক সরকার এবং আমাদের ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের অধিকারহীনতা, ভুলণ্ঠিত নির্বাচন ব্যবস্থা, ভুলণ্ঠিত গণতন্ত্র, এই সকল কিছু পাড়ি দিয়ে, বিভক্তির রাজনীতি সবকিছু পাড়ি দিয়ে যখন জুলাই মাসে আসলো 2024-এর একতরফা ডামি ইলেকশনের পরের যে ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশের সাথে সাথে দেশকে বৈষম্যমুক্ত করার যে ছাত্র জনতার আন্দোলন, সেই আন্দোলনের শেষের দিকে এসে হঠাৎ করে যে শেখ হাসিনা পালালো তার সমস্ত দলবল নৌকার অনুসারীদের নিয়ে, সেই পালায়ন পর অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশে সরকার পরিচালনার যে একটা শূন্যতা তৈরি হয়েছিল, সেই শূন্যতার প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার দায়িত্ব গ্রহণ করেছেন এবং এই দায়িত্ব গ্রহণ করার পরে নানান রকম অসঙ্গতি, নানান রকম সমালোচনা, নানান রকম চাওয়া পাওয়া, বিভিন্ন দিক থেকে মানুষের নানান রকম দাবি দেওয়া আদায়, একটা আইন শৃঙ্খলাহীনতা, রাষ্ট্রহীনতা, নিরাপত্তাহীনতা, অর্থনৈতিক বিপর্যয়, সবকিছু মিলিয়ে একটা অস্বস্তিকর পরিবেশ যে ছিল। এরপরেও যেই অর্জন আমাদের, যেই স্বাধীনতা আমাদের, মত প্রকাশের স্বাধীনতা, দেশকে নিয়ে ভাবার স্বাধীনতা, তারুণ্যের নেতৃত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বাধীনতা, বাংলাদেশের সবার মানবিক মর্যাদাবোধ প্রতিষ্ঠিত হওয়ার স্বাধীনতা, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার যে স্বাধীনতা, সেই স্বাধীনতার স্বপ্ন আমরা পেয়েছি এই যে হাসিনা এবং তার নৌকার অনুসারীরা পালিয়ে যাওয়ার প্রেক্ষিতে। এই জন্যই আমি বলেছি বারবার যে বাংলাদেশকে নিয়ে এর চেয়ে বেশি আশাবাদী এর আগে আমি কখনো হইনি। আমাদের কিছু
সংশয় আছে, কিছু সমালোচনা আছে, কিছু অতৃপ্তি আছে, কিন্তু মোটা দাগে রাষ্ট্র পরিচালনা একটা দুরূহ বিষয়। রাষ্ট্র পরিচালনার বাইরে যে যখন থাকেন তখন নানান বিষয়ে কথা বলা যায়, নানান বিষয়ে উৎসাহ, ক্ষোভ, ঘৃণা প্রকাশ করা যায়, কিন্তু রাষ্ট্র পরিচালনার যখন করা লাগে তখন অনেক বিষয়ের সন্নিবেশ সম্মিলন ঘটাতে হয়। স্থিতিশীলতা, জনমনের নিরাপত্তাহীনতা নিরসন করা, অর্থনৈতিক মুক্তি, জনগণের কাঙ্ক্ষিত চাহিদা, চাওয়া পাওয়া, সংস্কার, এই সব কিছুই একসাথে সম্মিলন করাটা একটা দুরূহ কাজ, চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা ইউনূস সরকার এক শতদ্দিমে অর্থাৎ 3 মাস 10 দিন পরে কিভাবে তারা পালন করছে সেটির ব্যাখ্যা আমি যতবার শুনছি এবং তার বক্তব্য আজকে শোনার পর আমার সে আত্মবিশ্বাস যে দেশ সঠিক পথেই আছে, দেশ এগিয়ে যাবে এবং বাংলাদেশের তারুণ্য, বাংলাদেশের নেতৃত্ব নিয়ে আত্মবিশ্বাস অনেকখানি আমার বেড়ে গিয়েছে। সেটি বলার জন্য আজকের আলোচনা। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। প্রথিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। ডক্টর ইউনূস বলেছেন যে অনেক বিষয়ে অ্যাড্রেস করেছেন তিনি। প্রথমত তিনি বলেছেন যে বাংলাদেশের নির্বাচন এবং সংস্কার নিয়ে মানুষের মূল যেই আগ্রহের জায়গাটা সেটি তিনি ব্যাখ্যা দিয়েছেন। সে জায়গায় তিনি বলছেন, আমরা আশা করছি নির্ধারিত সময়ে ডিসেম্বর জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশমালা সরকারের কাছে পেশ করতে পারবে। তাদের সুপারিশ নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ক্রমাগতভাবে আলোচনায় বসব। সকলের ঐক্যমত্যের ভিত্তিতেই আমরা সংস্কার প্রস্তাব চূড়ান্ত করব। নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনে আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরো কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যেও সরকার কাজ করছে। তবে আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। ডক্টর ইউনূস বলছেন নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য নির্দ্বিধায় বলতে থাকুন, সবার মনের কথা তুলে ধরুন। আমার অনুরোধ সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন, বলতেই হবে আমাদের সংস্কারের কথা। সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না। নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচনের অন্য ক্ষেত্রে সংস্কারের কথাটি বলুন। সংস্কার হলো জাতির দীর্ঘমেয়াদী জীবনী শক্তি। সংস্কার জাতিকে, বিশেষ করে আমাদের তরুণ তরুণীদেরকে নতুন পৃথিবী সৃষ্টির সুযোগ দেবে, জাতিকে বঞ্চিত করবেন না। খুবই মূল্যবান কথা। সংস্কার হচ্ছে আমাদের জীবনী শক্তি। আমরা যদি কোনো রকম পরিমার্জন কিংবা আমাদের সময়ের সাথে সঙ্গতিপূর্ণ বিষয়গুলোকে অ্যাডজাস্ট না করতে পারি আমাদের রাজনৈতিক পথ চলায়, মানুষের অধিকার প্রতিষ্ঠায়, সরকার ব্যবস্থাপনায়, তাহলে কোনোদিনই মুক্তি ঘটবে না, আমাদের চাওয়া পাওয়ার পূরণ হবে না। সেজন্য সংস্কারের যে আকাঙ্ক্ষা, চাহিদা, এটা বজায় রাখতেই হবে, কিন্তু মাত্রাটা ঠিক করতে হবে যে না কতটুকু সংস্কার আমরা চাই, কতটুকু সম্ভব, এবং এমন সংস্কার না যে এক গোষ্ঠী বলছে এরকম, আরেক গোষ্ঠী বলছে এরকম, আরেক গোষ্ঠী এরকম। কোনো গোষ্ঠীর একক চাহিদা কখনোই পূরণ করা সম্ভব হবে না, যেহেতু এটি একটি নানা দেশ, নানা ধর্ম, নানা পথ মতের সম্মিলনে একটি জাতিগোষ্ঠী এবং একটি ধর্ম, 18 কোটি মানুষ। সুতরাং একক কোনো গোষ্ঠীর চাওয়া পূরণ হবে না, কিন্তু যে সকল গোষ্ঠী, যত গোষ্ঠী আছে, সবাই তাদের মত প্রকাশ করবে এবং সেখান থেকে সম্মিলিতভাবে যে বিষয়গুলো সামনে আনার দরকার সেগুলো যেন আমরা আমাদের তালিকায় অন্তর্ভুক্ত করতে পারি সামনে এগিয়ে যাওয়ার জন্য, সে বিষয়টি তিনি বলেছেন। সংস্কার নিয়ে তিনি আরো কয়েকটা কথা বলেছেন। তার মধ্যে আরেকটা হলো যে নির্বাচন আয়োজনে যে সংস্কার কমিশনের সুপারিশমালায় রাজনৈতিক দলসমূহ এবং দেশের সকল মানুষের মতামত অপরিহার্য, সেই কমিশন হলো সংবিধান সংস্কার কমিশন। এই সুপারিশমালার যে অংশ সকলের কাছে গ্রহণযোগ্য হবে তার ভিত্তিতে নির্বাচনী আইন সংশোধন করতে হবে। সমান্তরালভাবে ভোটার তালিকাও হালনাগাদ করার প্রক্রিয়া চলতে থাকবে। আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাবো, তবে আমি আপনাদের কথা দিচ্ছি
আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। তো এই প্রসঙ্গে আমরা একটু মতামত জানিয়ে রাখি আমি, যে নির্বাচন এবং ডক্টর ইউনূসের সরকারের যে মেয়াদ সেটি নিয়ে নানা রকম সমালোচনা আছে, এবং আমি নিজেও এই সমালোচনা করেছি যে না, আপনাকে উদ্দেশ্য থাকতে হবে, দিন তারিখ থাকতে হবে, আপনি কতদিন ক্ষমতায় থাকবেন, কতদিন ক্ষমতায় থেকে আপনি প্রয়োজনীয় কাজটা করতে চাচ্ছেন। যদি আপনার সামনে নির্দেশনা না থাকে, তারিখ না থাকে, ডেডলাইন না থাকে, তাহলে আপনি একেবারে এটাকে কি বলে, এইটাকে উদ্দেশ্যবিহীন একটা যাত্রা হয়ে যায় এবং সেখানে অরাজকতা সৃষ্টির চেষ্টা হয়। যদি আপনার সামনে একটা ডেডলাইন থাকে, তাহলে যেসব স্টেক হোল্ডার, যেসব বাহিনী আছে, যেসব সরকার পরিচালনার একেবারে অপরিহার্য কাঠামো আছে, যেমন আমলাতন্ত্র, পুলিশ, সেনাবাহিনী, ব্যবসায়ী সমাজ, সাধারণ মানুষ, সবার মধ্যে একটা দিক নির্দেশনা থাকে। যদি আপনার রোডম্যাপ না থাকে, তো সেই রোডম্যাপ নিয়ে এর আগে ইউনূস সরকার স্পষ্ট করে কিছু বলেননি। এখন তিনি বলার চেষ্টা করছেন যে আমরা একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকে গিয়েছি, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই ঢুকে গিয়েছি, যেই কারণে আপনারা দেখছেন যে কমিশনগুলো কাজ করছে। সেই কমিশনগুলোর কাজ যখন চূড়ান্ত রিপোর্ট দেবে ডিসেম্বর কিংবা জানুয়ারির মধ্যে, তারপর থেকেই আমরা আনুষ্ঠানিক যাত্রায় শুরু করব। সেই যাত্রা যাওয়ার পথে বেশ কিছু সাংবাৎসরিক, অর্থাৎ কয়েক বছর পর পর যে সংকট তৈরি হয় নির্বাচন কেন্দ্রে, সেটাও তারা দূর করতে চায় বলেই আমার মনে হয়েছে। এবং এই চাওয়ার মধ্যে দোষের কিছু নেই, সরল চাওয়া, এবং এই চাওয়াটা হৃদয় থেকে চাওয়া বলেই আমার কাছে প্রতীয়মান হয়েছে। যেমন কতদিন ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবেন সেটি নিয়ে একটা আল জাজিরার সাথে যখন তিনি আজারবাইজানে পরিবেশ সম্মেলনে গিয়েছিলেন, বিশ্বধরিত্রী সম্মেলনে, সেখানে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে প্রশ্নকর্তা তাকে বারবার বলার চেষ্টা করছিল যে আপনি কতদিন ক্ষমতায় থাকবেন, কারণ নির্বাচন তো দিতে হবে। ইউনূস সরকার যে উত্তরটা দিয়েছেন, সেই উত্তরটা যদি একবার শুনি, তাহলে ওই চুম্বক অংশ থেকেই আপনি এই 100 দিনের বক্তব্যে তিনি নির্বাচন ব্যবস্থা নিয়ে যেটা বলেছেন তার উত্তর কিছুটা আমরা পেয়ে যেতে পারি। You must have a sense in your mind about when the right time would be, approximately. No, I don't have any. Or certainly a limit as to how long you are prepared to stay as an interim. I think everybody has an interim government. We are not his perpetual government. With a regular government is for 5 years, for example. That's about it. Or the new constitution may say 4 years, probably, because people want to move faster time of the. So it should be under 4 years, that's for sure. It may be less. So it's all question of what people want. The population, the political parties want. If political parties say, forget about it, give the election, let's do it, we'll do it. If you have a chance, you didn't take it. So you could be interim head for 4 years, which is pretty much an electoral term, isn't it? I didn't say that I'll be for 4 years. I'm saying this is the term, that maximum that one can grow. Right. But that's not our intention. Our intention is to get it done as quickly as possible. সংবাদ হয়েছে যে বিদেশি গণমাধ্যমে 4 বছর ক্ষমতায় থাকার অভিপ্রায় ব্যক্ত করেছে ইউনূস সরকার। সত্যি কথা, আমি যেহেতু সংবাদ বিশ্লেষণ করি, আমি যেহেতু রাজনীতিবিদদের কিংবা যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের মনোজগৎ পড়ার চেষ্টা করি, এবং আমার সেই পড়া সবসময় যে সঠিক হবে এমন কোনো কথা নয়, তবুও আমি আমার অনুমান ভাবনাটুকুই আপনাদের সাথে শেয়ার করি, বিশ্লেষণের চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। আমার কাছে ডক্টর ইউনূসের এই কথার প্রেক্ষিতে মনে হয়নি যে তিনি 4 বছর ক্ষমতায় থাকতে চেয়েছেন। তিনি বলেছেন যে সাংবিধানিকভাবে ক্ষমতায় থাকে মানুষ 5 বছর, যেটা বিশ্বের বিভিন্ন দেশের রীতি। অনেক দেশে এটা কমিয়ে 1 বছর কমিয়ে 4 বছর করা হয়েছে, যুক্তরাষ্ট্র করা হয়েছে। সুতরাং আমরা তো এমন না যে 4 বছরের বেশি থাকতে পারবো। প্রশ্নকর্তা বলেছেন যে তাহলে কি আপনি 4 বছর ক্ষমতায় থাকার কথা বলছেন? তিনি বলছেন না, আমি সেটাও বলিনি। আমি বলেছি যে রাজনৈতিক দলগুলো যখনই মনে করবে যে না, দিস ইজ দ্য টাইম, তখনই আমরা নির্বাচনের কাজ করে যাব। কিন্তু আমাদেরকে একই সাথে নির্বাচনের কাজের সাথে সাথে রাষ্ট্রের কিছু চাওয়া, সংস্কার, মানুষের যেসব পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে, এবং যেহেতু একটা বিশেষ পরিস্থিতিতে এই সরকার চলে এসেছে, এটা এমন না যে নিয়মতান্ত্রিক সরকার, এটা একটা অন্তর্বর্তী সরকার। এমন একটা সরকার পালিয়ে যাওয়ার প্রেক্ষিতে একটা ভ্যাকুয়াম, এবং কোন প্রেক্ষিতে পালিয়ে গিয়েছে? প্রায় 2000 মানুষকে শহীদ হতে হয়েছে তাকে উৎখাত করার জন্য। প্রায় 20,000 মানুষকে হাসপাতালে পঙ্গুত্বের জন্য চিকিৎসা নিতে হয়েছে। গত 16 বছরে অন্তত 2 থেকে 3,500 মানুষ গুম হয়েছেন। তো এই ধরনের প্রেক্ষিতে যেই সরকার পরিবর্তন হয়, পালিয়ে যায়, তার পরিবর্তে নতুন যে সরকারের ব্যবস্থা হবে, যারাই জনগণের ভোটে নির্বাচিত হবে, সেই জনগণের ভোটে নির্বাচিত হওয়ার আগে
এই মাঝখানের যে ফেরি অর্থাৎ ব্রিজ, এই জায়গাটিতে কিছু সংস্কার দরকার, না হলে এই ব্রিজটা ভঙ্গুরই থাকবে এবং বারবার এখান থেকে যাতায়াতের সময় জীবনহানি সংখ্যাহানি তৈরি হবে। সুতরাং অন্তর্বর্তী সরকারের এই সময়টা, এই নির্বাচনী সংস্কারের যে কাজটা, যাতায়াতের জন্য এক মহাসড়ক থেকে আরেক মহাসড়কে ওঠার জন্য একটা ব্রিজ, সেই ব্রিজটা যদি ভঙ্গুর থাকে তাহলে তো ওই মহাসড়কের যাত্রা অনিশ্চিত হয়ে যায়। ব্রিজ ভেঙে খাদে নদীতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বাহনটির। সুতরাং যেই সরকারে আসবে তাদেরকে এই সময়টুকু দিতে হবে, এই সুযোগটুকু দিতে হবে যেন এই অপ্রিয় কাজগুলো বর্তমানে ইউনূস সরকার করে যেতে পারে। এবং সেটা করতে গিয়ে তিনি কি তার সিদ্ধান্ত চাপিয়ে দেবেন বলেছেন, কিংবা ছাত্ররা যেভাবে চায় সেভাবেই তিনি সংস্কার করবেন বলেছেন, কিংবা কোন একটি রাজনৈতিক দল যেভাবে চায় সেভাবেই তিনি সংস্কার করবেন বলেছেন? না, তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো এবং স্টেক হোল্ডার যারা আছে সবার মতামত নিয়েই তিনি এই কাজটা করবেন। এবং এটাও তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি বলে যে না আমাদের সংস্কার দরকার নেই, আমাদের নির্বাচন দেন, ঠিক আছে আমরা নির্বাচন দিব, সেটাই যদি জনগণের চাওয়া হয়। শুনুন আরেকবার তার কথা। No, it's not up to us. It's up to them. We are always saying we are consulting with you. We are not imposing anything. If you say go ahead, do the election, forget about reform, we'll do the election. You say no, it's very important because no other government can do that. You're the only lucky government in the whole history that you can do this kind of thing. And if all the political parties agree with it, it's done. So we've reformed it and then we have the election. অর্থাৎ আমার কাছে মনে হয়নি যে ডক্টর ইউনূস জোর করে ক্ষমতায় থাকার জন্য কোনো অভিপ্রায় লালন করছেন। তবে জোর করে ক্ষমতায় থাকার অভিপ্রায় থাকতে পারে সরকার পরিচালনায় কিছু ক্ষুদ্র গোষ্ঠীর, কিছু মানুষের, কিছু উপদেষ্টার, অস্বীকার করার কোনো উপায় নেই। এটির মধ্যে কোনো সন্দেহ থেকে অতিমাত্রায় বিরোধিতা করারও প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কেন মনে করি না? আমি রাজনীতিকে ইতিবাচকভাবে যেহেতু দেখি, আমি মনে করি যারাই সরকার পরিচালনায় অংশ নিয়েছেন, ছাত্ররা বলুন, অন্য উপদেষ্টা বলুন, সবারই নিজস্ব কিছু ভাবনা আছে, এজেন্ডা আছে। যে যার এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবে এটাই সঠিক, এটাই রীতি, এটাই হয়ে থাকে। আমার নিজস্ব এজেন্ডা আছে, আপনার নিজস্ব এজেন্ডা আছে। কিন্তু মোটা দাগে যিনি সরকার পরিচালনা করছেন, যারা সরকার পরিচালনা করছে, তাদের মূল ভাবনাটা কি? তারা এই সকল মত ভাবনাগুলোকে কিভাবে সন্নিবেশিত করে সামনে আগায় যেতে চায়, কর্মপরিকল্পনাটা কি, সেটা যদি আপনি স্যাটেলাইট অর্থাৎ উপর থেকে দেখেন তাহলে আশাবাদী হওয়া যথেষ্ট কারণ আছে যে না, সঠিক পথেই আগাচ্ছে দেশ এবং সঠিকভাবেই যাত্রা করছে। সুতরাং আমি মনে করি যে সমালোচনা চারিদিক দিয়ে থাকবে, সমালোচনা করাটা মানুষের গণতান্ত্রিক অধিকার। কোনো আমাদের মধ্যে থেকে কেউ কোনো ইনফ্লুয়েন্সার কিংবা সমাজ বিশ্লেষক, ভাবুক, চিন্তক নানানভাবে সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সমালোচনা করে আমাদের যে সরকার, আমার যে সরকার, ইউনূস এবং ছাত্রদের এই যে পথচলা, সেটাকে আমরা গলা টিপে যেন হত্যা না করি, আমরা যেন না মেরে ফেলি। একইভাবে অপতিত স্বৈরাচার আওয়ামী লীগ যেভাবে এই সরকারকে গলা টিপে হত্যা করতে চায়, ফেলে দিতে চায়, এই সরকার ব্যর্থ হোক, ব্যর্থ হলেই যেন তারা ফিরে আসতে পারে, এই ধরনের একটা মনোবৃত্তি নিয়ে পতিত ফ্যাসিস্টরা যেমন বসে আছে, আমাদেরকেও যেন একই পথে ভুলে না পারায় এবং আমাদের এই সমালোচনা যেন পতিত ফ্যাসিস্টকে নানান রকম কোনো পয়েন্ট না দেয় এবং হুক্কা হুয়া শিয়ালের মতো তারাও চিল্লায় উঠে যে না বলেছিলাম তো, আগেই ভালো ছিলাম, এই সুযোগ যেন না দেয়। সেটা যেমন মাথায় রাখতে হবে, তেমনি এই সরকার যেন সঠিক পথে চলে, গতিপথ না হারায়, সেজন্য নিয়মতান্ত্রিক গঠনমূলক সমালোচনাটা সেটাও জারি রাখা উচিত বলে আমি মনে করি। কেননা সমালোচনায় কাজ হয়, সরকার কথা শোনে এবং তার দিক নির্দেশনা নির্ধারণ করার জন্য প্রয়োজনীয় উপকরণ পায় আমাদের কথা থেকে। সুতরাং কথা বলাটা জারি রাখেন। এই কথা বলার যে সুযোগ, এটি ছিল না আমাদের এত ১.৫ দশকে। এটাই আমাদের নতুন বাংলাদেশ। দর্শক শ্রোতা, চলেন তাহলে আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই। সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, যেটা আমরা আমাদের দেশি চ্যানেলগুলোতে দেখেছি। এর মধ্যে একই দিন আল জাজিরায় তার আরেকটা সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। অনেকের চোখে পড়েছে সেটা নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো, কিন্তু তার মধ্যে তিনি কিছু কথা বলেছেন নির্বাচন নিয়ে। আমি ধারণা করি যেটা আমাদের এই রাজনৈতিক অ্যাটমসফিয়ারে এটা খুব সিরিয়াস ডিবেট ইনিশিয়েট করবে। এটা শুধু রাজনৈতিক দলগুলো না, এটা আসলে যারা রাজনীতি নিয়ে খোঁজ খবর রাখেন, যারা দেশকে নিয়ে ভাবেন, যারা পলিটিক্যালি কনসিয়াস, প্রত্যেকের মধ্যেই এটা নিয়ে বিতর্ক হতে পারে।
প্রথমে বলে রাখা ভালো, উনি খুব ডিসাইসিভ কিছু বলেছেন তা না। তিনি যা বলেছেন এক ধরনের অস্পষ্টতা আছে, আবার কিছু ইঙ্গিতও আছে বলে আমি মনে করি। ইংরেজিতে যে কথাটা আছে রিডিং বিটুইন দ্য লাইন্স, এটা রিডিং বিটুইন দ্য লাইন্স একটু দেখলে আমার কাছে মনে হয় যে এর মধ্যে কিছু কিছু চিন্তা প্রধান উপদেষ্টার আমাদের সামনে এসে হাজির হয়েছে। বিশেষ করে এই সরকারের আয়ু এবং নির্বাচন নিয়ে, এমনকি সংবিধান নিয়েও তার একটা মন্তব্য আছে এখানে, যেটাও কগনিজেন্সে নেওয়া দরকার। আর ওই সাক্ষাৎকারে আরও খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, যেটা নিয়ে আমি আলাদাভাবে একটা ভিডিও করব। আল জাজিরার সাথে সাক্ষাৎকারে অনেক কিছু নিয়ে কথা বলেছেন তিনি। আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে এ বিষয়ে ডক্টর ইউনূসের কোনো ভাবনা আছে কিনা, এই জবাবে তিনি বলেন, না, আমার মাথায় এমন কিছু নেই। অন্তর্বর্তীকালের সময়সীমা কি হতে পারে সে বিষয়ে জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার 5 বছরের হয়, নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে, কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং এটা মানে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত, এটা নিশ্চিত। এটা আরও কম হতে পারে, এটা পুরোপুরি নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে। তিনি আরো বলেন, যদি রাজনৈতিক দলগুলো চায় এটা মানে সংস্কার ভুলে যাও, নির্বাচন দাও, তাহলে সেটাই করা হবে। তাহলে অন্তর্বর্তী সরকার হিসাবে তিনি 4 বছর থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আমি তা বলিনি যে 4 বছর, আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে, তবে আমাদের উদ্দেশ্য তা নয়, আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা। বেশ কথার বিভিন্ন রকম আমরা বক্তব্য আছে বলতে পারবো, এবং আমরা খেয়াল করি যে যখন তিনি সরকারের মেয়াদ বলছেন তখন তাকে আবারও প্রশ্ন করা হচ্ছে যে তিনি 4 বছর মিন করছেন কিনা। তার মানে তার বক্তব্যের মধ্যে কোথাও এই ধরনের ইঙ্গিত আল জাজিরাও খুঁজে পেয়েছে। তার আগে একটা কথা বলা দরকার যে সংবিধান সম্পর্কে, সংবিধানে সরকারের মেয়াদ 4 বছর হতে পারে এই ধরনের একটা মন্তব্য তিনি করেছেন। এই আলাপ আমাদের অনেকের মধ্যে আছে এবং সম্ভবত হতে খুবই আনসার্টিনিটি নিয়ে বলেছেন। নিশ্চয়ই সেভাবেই বলবেন, কারণ সংবিধান সংশোধন যে কমিশন আছে তারা রিপোর্ট দেবে, তার উপরে ভিত্তি করে আলোচনা হবে, তার উপরে সিদ্ধান্ত হবে। এখন এই বক্তব্যটাকে আমরা কিভাবে দেখব? তিনি কি আসলে তার সরকারের মেয়াদ সম্পর্কে কোনো কথা বলেছেন বা নিদেন পক্ষে কোনো ইঙ্গিত দিয়েছেন? আমার কাছে মনে হয় কিছু ইঙ্গিত আছে। যেমন তিনি যেভাবেই বলুন না কেন খুবই অস্পষ্টভাবে বলছেন, কিন্তু বলছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা স্থায়ী সরকার নই। তারপরে বলছেন যে যেহেতু 4 বছর হবে এটা বলছেন, সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত, এটা নিশ্চিত, এটা আরো কম হতে পারে। তবে তিনি যোগ করছেন এটা সবসময় নির্ভর করবে রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে। আবার এটাও তিনি যোগ করছেন, তারা যদি সংস্কার বাতিল করে দিতে চায় তাহলে তিনি খুব দ্রুত নির্বাচন হয়ে যাবে সংস্কার বাদ দিয়ে। আবারও যখন জিজ্ঞেস করা হচ্ছে তিনি বলেছেন আমি তা বলিনি যে 4 বছর, তিনি বলছেন এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে। এই যে সর্বোচ্চ মেয়াদ হতে পারে তার মানে সরকারের মধ্যে কোথাও 4 বছর থাকার চিন্তা আছে, এটা খুব স্পষ্ট এবং অন্তত প্রধান উপদেষ্টার মাথায় আছে এবং তিনি সেই রকম কথা আল জাজিরাকে পাবলিকলি বলেছেন। মানে এটা তিনি চাইছেন যে এই আলোচনাটা আমাদের সমাজে আসুক, তাই আলোচনা আমাদের করা দরকার আছে। সর্বোচ্চ মেয়াদ 4 বছর, তার মানে সরকার 4 বছর পর্যন্ত থাকতে চাইতে পারেন। কিভাবে নেব আমরা, কিভাবে নেব? সুতরাং সরকার তার যে টেনিওর আছে সেটাকে নিজের পক্ষ থেকে একটা লিমিট আরোপ করলেন এবং এই লিমিট ইজ ভেরি হাই, আমাদের অন্তত যতটুকু চিন্তা বা আলোচনা ছিল তার তুলনায়। কেউ কেউ অবশ্যই এর চেয়ে বেশি সময়ের কথাও হয়তো বলেছিলেন, কিন্তু আমি মনে করি এই সময়টা খুব বেশি আলোচনায় আসেনি। এখন অনিবার্যভাবেই রাজনীতির মাঠে এটা নিয়ে আলোচনা হবে। এটাকে রীতিমতো বোমা ফাটানোই আমি বলবো, কারণ হলো এই সরকারের আয়ু কতদিন হবে, নির্বাচন কবে হবে, এটা নিয়ে শুধুমাত্র যারা নির্বাচন করবেন, যারা নির্বাচন করে ক্ষমতায় যেতে চান বা কারা সময় পেয়ে নির্বাচন আর একটু ভালো করতে চান, তাদের বাইরেও রাজনৈতিক সচেতন মানুষ এই বিষয় নিয়ে তর্ক বিতর্কে জড়িয়ে গেছেন। আমি খেয়াল করেছি, আমি যখনই নির্বাচনের সময় নিয়ে কথা বলেছি আমাদের অনেকেই সেটা আপনারা মন্তব্য করেন, আমি মন্তব্য পড়ি, আক্রমণ করেও মন্তব্য করেছেন, ফাইন। এবং আমি দেখেছি যে এটা নিয়ে আমাদের বিভক্তি আছে, নির্বাচন কবে হওয়া উচিত, কতটুকু সংস্কার হওয়া উচিত, কত দিনে সংস্কার হওয়া উচিত, এগুলো নিয়ে। সো এটা
অনিবার্যভাবেই একটা গুরুত্বপূর্ণ বিতর্ক ট্রিগার করবে। এবং আমরা যদি খুব স্পেসিফিকলি বলি, বিএনপি সাম্প্রতিক সময়ে খুব দ্রুত নির্বাচনের কথা বলছিল। তারা এক সময় বিধা দিচ্ছিল 3 মাস 6 মাস, পরে সেখান থেকে সরে এসে একটা রোড ম্যাপের কথা বলছিলেন বিএনপির পক্ষ থেকে, কিন্তু তারপর তারা সেটা থেকে সরে এসেই কয়েক সপ্তাহ হলো খুব দ্রুত খুব স্বল্প সংস্কার করে নির্বাচনের কথা বলছে। শুধু তাই না, বিএনপি একটা কথা রাগঢাক করছে না, সেটা হচ্ছে বিএনপি বলছে যে তারা বিরাজনীতিকরণের এক ধরনের সম্ভাবনা দেখছেন বা আশঙ্কা বোধ করছেন। তারা 11 রেফারেন্সও কেউ দিয়েছেন। সুতরাং যখন এই প্রেক্ষাপটে তারা দ্রুত নির্বাচন চাইছেন, তাদের এই শঙ্কার মধ্যে আপনারা খুব নিউট্রালি যদি চিন্তা করেন, তাহলে বিএনপির মধ্যে এই ধরনের শঙ্কা হওয়া অমূলকও না। ফলে 4 বছর সর্বোচ্চ হতে পারে, এই চিন্তাটা সরকারের আছে, এটা তাদের সেই দুশ্চিন্তা, সেই শঙ্কা আরো বাড়িয়ে দেওয়ার খুব ভালো সম্ভাবনা আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এমনও হতে পারে যে ডক্টর ইউনূস এই মন্তব্যটা করে আসলে দেখতে চাইছেন হাউ উই রিয়্যাক্ট, উই বলতে অল দ্য পিপল, যারা রাজনীতি সচেতন, যারা রাজনৈতিক দল করবেন, যারা রাজনৈতিক দলে আছেন, সবাই মিলে কিভাবে দেখেন, কিভাবে নেন, সেই ব্যাপারটাকে তিনি হয়তো দেখতে চেয়েছেন। আবার তিনি এইটুকু বলছেন, মতৈক্যের কথা সবসময়ের মতো যেমন বলছেন, এবং আমি এই কথাটা বারবার বলেছি, এই মতৈক্য ব্যাপারটা আসলে শুনতে যতটা সহজ মনে হয়, এটা আসলে খুব সহজ না। যদি মতৈক্য না হয় তাহলে কি হবে, এই প্রশ্ন আমার মাথায় খুব অনিবার্যভাবেই আসে। সংবিধান নিয়ে যে সংবিধান প্রপোজড হবে, তাতে যদি 4 বছর থাকে সরকারের টেনিওর, সেটা যদি মেনে না হয় কি হবে, বা সংবিধানের যেসব প্রপোজাল আসছে সেগুলো যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে, অন্তত মেজর স্টেক হোল্ডারদের মধ্যে যদি ঐক্যমত না হয় কি হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমি আস্তে আস্তে আমাদের পলিটিক্যাল ভবিষ্যতে আমি ক্রাইসিসের সম্ভাবনা দেখছি। গতকাল তার ভাষণেও আমি যে অ্যানালিসিস করেছি, আজকে সকালে যেটা পোস্ট করেছি, তাতেও বলেছি যে এখানে সংস্কার এবং নির্বাচন চাওয়া পক্ষগুলোর মধ্যে একটা সংঘাতের ইঙ্গিত। এখন সরকারের মেয়াদ বৃদ্ধি করা দরকার, এই আলাপ কিন্তু সরকারের বাইরে থেকে অনেকে করেছেন, খুব স্পষ্টভাবে এই আলাপ মাঠে ছেড়েছেন বেশ কয়েকজন মানুষ, যারা মনে করেন, তারা বিএনপিকে ইভেন অ্যাকিউজ করেছেন, তারা যখন নির্বাচন চাইছে যে তারা ক্ষমতায় গিয়ে লুটপাট করার জন্য অস্থির হয়ে গেছেন, এই ধরনের ভাষা ব্যবহার করেছেন। এবং এই সরকারটা থাকুক থেকে তারা, এবং অনেকে এটাকে বিপ্লব হিসাবে ডিফাইন করে অনেক বিপ্লবী কাজ এই সময়ের মধ্যে করতে চান, এবং এই কাজ যদি করতে চান সেটা অনিবার্যভাবেই বিএনপির প্রতিক্রিয়া তৈরি করবে। কারণ কি করতে চান, কিভাবে করতে চান, দেশটার সংবিধান পাল্টে কোন জায়গায় নিয়ে যেতে চান, এগুলো বিভিন্ন রকম দল এবং শক্তির মধ্যে, বিশেষ করে বিএনপির মধ্যে সংকট তৈরি করবে। ফলে এটাকে আমি একটা বোমাই বলবো, একটা বোমা ফাটিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে হ্যাঁ, সরকারের মধ্যে যদি এই ধরনের চিন্তা থাকে, এটা পাবলিক স্ফিয়ারে আসা জরুরিও ছিল, এটা উনি করেছেন, সেটার জন্য তাকে নিশ্চয়ই আমরা সাধুবাদ জানাবো। এবং জানুয়ারির পর আসলে আমরা বুঝতে পারবো কি পরিমাণ সংস্কার করা যাবে। ইনফ্যাক্ট উনি ওটার ভিত্তিতে এই কথাগুলো বলেছেন বলেই আমরা ধারণা করব, কারণ সবগুলো দল মিলে যদি একমত হয় যে আমরা এই সরকারের অধীনেই এতগুলো সংস্কার করতে চাই, এগুলো করে আমরা তারপর নির্বাচনে যেতে চাই। এখন 4 বছর ধরে কি সংস্কার করতে চায়, আস্তে আস্তে আমরা মনে হয় সেগুলো স্পষ্ট হবে, এবং সেগুলো স্পষ্ট হওয়ার পরই বুঝবো 4 বছর সময় লাগবে কিনা। আমি আবারও বলছি, ডক্টর ইউনূস বলেননি উনি 4 বছর থাকছেন, ওটা বলছেন সর্বোচ্চ মেয়াদ ওটা হতে পারে, কিন্তু আবারও বলছি এতে এইরকম একটা সময় থাকারও সম্ভাবনা আছে, এটাকে তিনি উড়িয়ে দিচ্ছেন না। আর খুব দ্রুত আমার মনে হয় এখন যেটা করা দরকার, আশা করি সংস্কার যে প্রতিবেদনগুলো আছে সেগুলো পাবলিশ হওয়ার পর সব রাজনৈতিক দলগুলোই এই সময় পর্যন্ত ধৈর্য ধরবেন, এবং 31 ডিসেম্বরের পর সরকার নিশ্চয়ই সবার সাথে বসবেন, এবং কতটুকু সংস্কার কিভাবে করবেন সেই আলোচনার মাধ্যমে ঠিক হওয়া দরকার। আমি বারবার এই ব্যাপারটাকে জোর দিচ্ছি, 4 বছর নয়, সরকার 5, 7, 10 বছরও যদি ঐক্যমত্যের ভিত্তিতে সব রাজনৈতিক পক্ষকে নিয়ে মতৈক্য সৃষ্টির মাধ্যমে থাকেন, তাতে তো কোনো সমস্যা নেই। কিন্তু এই আলাপ আলোচনাগুলো, এবং চেষ্টা করা দরকার সব পক্ষ যথেষ্ট ছাড় দিয়ে সিদ্ধান্তে যেন আসেন, এবং কোনো পক্ষই এমন কিছু দাবি দেওয়া না করেন যেটা খুবই ইউটোপিয়ান মনে হয়, খুব কল্পনাবিলাসী মনে হয়। কারণ আমাদের
পলিটিক্যাল স্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন রিসেন্ট টাইমস। নানান রকম আন্তর্জাতিক রাজনীতি, ভূ রাজনীতি পাল্টে যাচ্ছে। ইভেন এই সরকার দায়িত্বে আসার 3 মাসের মধ্যেও পাল্টে গেছে। সব কিছু বিবেচনায় নিয়ে খুব সেন্সেবল, প্র্যাগম্যাটিক বা প্র্যাকটিক্যাল, বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত আমাদের নেওয়া জরুরি। চলেন তাহলে আমরা তৃতীয় ভিডিওটা দেখে নেই। বাংলাদেশের মন্ত্রণালয়গুলোর মধ্যে চ্যালেঞ্জিং মন্ত্রণালয় হইতেছে এই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কেন যে হাঙ্গেরি উপদেষ্টা এই মন্ত্রণালয় নিচে জানি না, বেচারার জন্য আমার মায়ে লাগে। কেন চ্যালেঞ্জিং? কারণ এই মন্ত্রণালয়ের ইনস্টিটিউটগুলা সরাসরি নিপীড়নের সাথে যুক্ত ছিল। পুরা পুলিশ বাহিনী থানা টানা ফেলায় পলায় গেছে, ট্রাফিক পুলিশ পর্যন্ত পলায় গেছে। জনগণের মধ্যে পুলিশ সম্পর্কে ঘৃণা এমন চরম পর্যায়ে পৌঁছাইছে যে পুলিশ থানায় বসতে ভয় পাইতেছে। পুলিশ মারাও গেছে অনেক, মায়ের ট্যাঙ্কে রেখেছে। শুধু তাই না, হাসিনা পলায়নের পরে আনসার বিদ্রোহ সামলাইতে হয়েছে। আমি পুলিশ সংস্কার নিয়ে একটা এপিসোড করেছিলাম, এই যে এটা সাজেশন দিছিলাম ছাত্রদের মধ্যে থেকে কিভাবে পুলিশ নিয়োগ দেওয়া যায়। সরকার ট্রাফিক পুলিশ ওই আইনেই নিয়োগ দিছে। আমারটা দেখে দিছে কিনা জানি না, দিলে ভালো, না দিলে অসুবিধা নাই। যাই হোক, সমস্যা কলে মেটে নাই। পুলিশের মরাল বাড়ানোর চেষ্টা না করলে, পুলিশের সাথে জনগণের দূরত্ব না কমলে দীর্ঘমেয়াদে বাংলাদেশে বড় ধরনের সংকট তৈরি করবে। আমাদের হইতে হবে সৃজনশীল এই সমস্যা মোকাবেলার জন্য। আমি এটা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সরাসরি কথা কইতে চাইছিলাম, তো উনাদের তো মেলা কাম আর কি চাও। উনারা মেসেজ পাঠাইছিলাম, তো স্বরাষ্ট্র উপদেষ্টা আমার ফোন দেওয়ার টাইম হয় নাই। আমি একটা জিনিস বুঝি না, ওনারা তো পলিটিশিয়ান না, পাবলিক ফিগার না, যে এলাকায় যাইতে হয়, দলের লোকদের টাইম দিতে হয়, মিটিং করতে হয়, রাজনীতি করতে হয়, তারপরেও ওনারা টাইম পান না। আমি নিজে থেকে কতজনের সাথে কথা বলি, দেখেন শহীদ পরিবারের সাথে কথা বলি, আপনারা তো জানেন। এমনকি আমি একদম মাঠের কর্মীদের সাথে কথা বলি, আন্দোলনে মাঠের ছাত্রদের অনেকের সাথে কথা বলি। আমি টাইম পাই, ওনারা টাইম পান না। তবে একটা পলিসি হিসাবে আমি নিজে থেকে উপদেষ্টাদের ফোন টোন দিই না, ওনারা দেন। ওনারা যদি ফোন দেন তাইলে টাইম দিই। দায়টা ওনাদের, আমার না। ওনারা দায় বোধ করলেই আমি ওনাদের সাহায্য করব। এমনকি আমি প্রফেসর ইউনূসেরও বলছি যে স্যার, আপনার প্রয়োজন হইলে আমরা কল দিয়েন বা মেসেজ পাঠাইন, যদি কখনো মনে করেন আমার সাথে আলাপ করার দরকার আছে, কল দিয়েন, আমি আছি। তবে উনি জানাইছেন আমার এই যে ওনার সরকার নিয়ে আমার এই ক্রিটিসিজম গুলো জরুরি আর দরকারি মনে করেন। উনি বলছেন আমি জানি কাজটা চালায় যাই। তো যাই হোক, প্রফেসর ইউনূসকে ধন্যবাদ। আপনাদেরও জানা থাকলো যে ওনার সাথে আমার যোগাযোগটা আছে আর কি। যাই হোক, এখন আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কইতে পারে যে দাদা, আপনি উপরে উপরে সমালোচনা করেন, এত বাম্বু দেন আর তলে তলে টেম্পু চালান। যাই হোক, প্রসঙ্গে আসি, কেমনে পুলিশের মরাল বাড়ানো সম্ভব আর জনগণের সাথে দূরত্ব কমানো সম্ভব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা আছেন তারা একটু দেখেন, অল্প একটু সময় না নিচ্ছে, সে ধরেন নষ্টই হইলো আর কি, তাহলে দেখেন না কি কই। এই পরিকল্পনা যদি গ্রহণ করেন, তাহলে এই পরিকল্পনা গ্রহণ করলে এটা ইউনিক মডেল হবে সারা দুনিয়ার জন্য। দুনিয়ার কোথাও এই মডেল বা পরিকল্পনা কখনো বাস্তবায়িত হয়নি। এই পরিকল্পনা বাস্তবায়িত হইলে শুধু পুলিশের মরাল বাড়ার কাজটাই হবে না, মুক্তে আর একটা সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই কথাটা কওয়ার সময় আমি আমার পেশাদার জীবনের, প্রফেশনাল ক্যারিয়ারের একটা বেদনার কথা বলি আর কি, আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীদের জন্য। আপনারা হয়তো সৃজনশীল কোনো সমাধান দিলে ইনকা একটা প্রবলেমে পড়তে পারেন। আমি যতগুলো ইউনিক সলিউশন দিছি আমার পেশাগত জীবনে, বেশিরভাগ ক্ষেত্রে উত্তর আসিছে আমার বসদের কাছ থেকে যে এটা কেন আর কেউ আগে করে নাই। তো বিজনেস ওয়ার্ল্ডেও গেলে ভালচুন কম নাই, বুঝছাও। তো যাই হোক, আসেন পরিকল্পনায়। আমাদের 639টা থানা আছে পুলিশের। এছাড়া বাংলাদেশের দাঙ্গা মোকাবেলার জন্য এই যে বিশেষায়িত পুলিশ ইউনিট আছে, যার নাম হচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বা এপিবিএন। এপিবিএন এর অধীনে 14টা ব্যাটালিয়ন আছে, মোট 64টা পুলিশ লাইন আছে। এছাড়া মেট্রোপলিটন এলাকাগুলোর জন্য আলাদা পুলিশ লাইন আছে। এছাড়া হাইওয়ে পুলিশ আছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে, রেল পুলিশ আছে, ফাইনালি সারদায় পুলিশ একাডেমি আছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র আছে। তো সারদা পুলিশ একাডেমি নিয়ে আমার একটা বিষয় ছিল, আমার ভিডিও যারা হাসিনার আমলে দেখেছেন তারা জানেন, আর কইলাম না। তো এডিটর সাহেব না ঘোড়ার আওয়াজ দেন না, বুঝছাও। এটা এখন আমার যারা পুরানা দর্শক তারা জানে এটা কি। প্রফেসর ইউনূসের উপদেষ্টা মন্ডলী শুনে রাখেন, হাসিনার মন্ত্রীদের কালে ওই সারদা একাডেমির ঘোড়ার থেরাপি দিতাম নিয়মিত। এডিটর সাহেব আর এবার সাউন্ড দেন,
আপনাদের যেন দিতে না হয়। আমি কালে থেরাপি দিতে দ্বিধা করবো না, বুঝাও। শুনে নিয়েন এই থেরাপিটা কি জিনিস। যাই হোক, এই সমস্ত জায়গায় যেগুলো কথা কইলাম, এই যে পুলিশের যতগুলো অফিস আছে, থানা আছে, ইত্যাদি ইত্যাদি, এই জায়গায় মূলত থানাগুলোতে যোগ্যতা অনুসারে 2 বা ততোধিক এই বিপ্লবে আহত ছাত্রদের নিয়োগ দেওয়া হোক পাবলিক রিলেশনস অফিসার হিসেবে। সারদা একাডেমি এবং পুলিশ ট্রেনিং একাডেমিগুলোতে ট্রেনার হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে, পুলিশ লাইনে সাপোর্ট স্টাফ হিসেবে। কিন্তু থানাগুলোতে যেখানে জনগণের সাথে যোগাযোগ, সেখানে পাবলিক রিলেশনস অফিসার হিসেবে। পুলিশ নিজে দেখবে তাদের দানব হয়ে ওঠার ফল কি হয়েছে। তাদের সামনে নিরন্তর একটা জ্বলন্ত উদাহরণে ঘুরে বেড়াবে আহত ছাত্র জনতা। পুলিশের মধ্যে রিমোর্স বা অপরাধ বোধ ঢুকবে। তারা এরপরে নির্মমতা করতে গেলে ওই আহতদের ছবি তাদের চোখের সামনে ভেসে উঠবে। আবার উল্টা দিকে দেখেন, একজন সাধারণ মানুষ যখন থানায় সেবার জন্য আসবে, সে দেখবে এই বিপ্লবে আহত ছেলেদের কাজ করতে, সেবা দিতে। স্বাভাবিকভাবেই জনতার হৃদয় আর্দ্র হবে, পুলিশের প্রতি তার কঠোর মনোভাব পরিবর্তিত হবে এবং জানবে আহত ছাত্র একজন পুলিশ। পুলিশের জনবিচ্ছিন্নতা কাটবে। এই আহত ছাত্ররা বিশেষ পোশাক আর টুপি পরতে পারে, যেমন লাল টুপি পরতে পারে। এই ব্রিগেডের একটা আলাদা নাম দেওয়া যেতে পারে, যেমন ধরেন জুলাই ব্রিগেড। ভেবে দেখেন, দাঙ্গা পুলিশের অপারেশন হয়ে যাচ্ছে কোথাও, আর দাঙ্গা থামাইতে সামনে ক্র্যাশে ভর দেওয়া 10-12 জন জুলাই ব্রিগেডের সদস্য আহত ছাত্র জনতা। ওইখানে পুলিশের কোনো অ্যাকশনে যাইতে হবে না। এই পুলিশের দিকে কেউ ঢিল ছুড়বে না, এই পুলিশকে কেউ মারতে আসবে না, কারণ সামনে গার্ড হয়ে, শিল্ড হয়ে দাঁড়ায় থাকবে আমাদেরই ভাইয়েরা, আহত ছাত্ররা, আমাদেরই বাচ্চারা। পুলিশের নির্মমতা সারা দুনিয়াতেই গেল একটা সমস্যা। এই মডেল সারা দুনিয়াতে পুলিশের নির্মমতা দূর করার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হইতে পারে। পুলিশের নির্মমতার শিকার পুলিশেই নিয়োগ দেওয়া হবে। এই পরিকল্পনাটা অত্যন্ত, বুঝতেই পারতেছেন যে ইউনিক এবং মানবিক দৃষ্টিভঙ্গি দিয়া চিন্তা করে বাইর করছি আর কি, যা সারা পৃথিবীতে নজিরবিহীন। এটা শুধু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে না, এমনকি উন্নত দেশগুলোতে একটা যুগান্তকারী মডেল হিসেবে প্রতিষ্ঠা হইতে পারে। আসেন আমরা দেখি এই পরিকল্পনার ইউনিক দিকগুলা কি কি। 1 নাম্বার, পুলিশ বাহিনীর মধ্যে রিমোর্স বা অনুশোচনা তৈরি হবে। পুলিশ বাহিনীর নির্মমতার শিকার হওয়া ব্যক্তিরাই যদি পুলিশে নিয়োগ দেওয়া হয়, তাদের অন্যায় আচরণের, মানে পুলিশের অন্যায় আচরণের প্রতিক্রিয়া তারা সরাসরি দেখতে পাবে। এটা পুলিশের ভিতরে একটা মানবিক মূল্যবোধ সৃষ্টিতে সাহায্য করবে। 2 নাম্বার, আহতদের পুনর্বাসন। এইটা হয়ে যাবে, একটা বড় অংশের পুনর্বাসন হয়ে যাবে এই প্রক্রিয়ার মধ্যে দিয়া, 2 পক্ষেই লাভ। 3 নাম্বার, পাবলিক রিলেশন উন্নত হবে। যেমন আহত ছাত্র বা নাগরিকদের পাবলিক রিলেশন অফিসার হিসেবে নিয়োগ দিলে সাধারণ জনগণের কাছে পুলিশের ভাবমূর্তি পরিবর্তিত হবে। থানায় গিয়া মানুষ সেবা পাওয়ার সময় আহতদের দেখা পুলিশের মানবিক দিকটা উপলব্ধি করবে। 4 নাম্বার, দাঙ্গা মোকাবেলার নতুন কৌশল। ধরেন দাঙ্গা মোকাবেলার সময় আহত এবং ক্র্যাশে ভর দিয়া দাঙ্গার সামনে দাঁড়ানো জুলাই ব্রিগেড দাঙ্গা প্রশমনে সহায়ক হবে। এরা তো সাহসী ছেলে, এরা তো দাঙ্গার সামনে দাঁড়াইতে ভয় পাবে না, ওইখানে যেই তো তারা আহত হয়েছে। এবং তাদেরকে যখন সামনে দেখবে, তখন এই পুলিশের উপরে থেকে ঢিল ছুড়বে না। এই কৌশলে পুলিশকে সহিংসতা ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। 5 নাম্বার, বিশ্বব্যাপী পুলিশের নির্মমতা সমস্যার সমাধানের মডেল হিসাবে এটা দাঁড়ায় যেতে পারে। আমেরিকা, ইউরোপ, এমনকি অন্যান্য দেশে পুলিশের নির্মমতা একটা বড় সমস্যা। এই মডেল সেখানে গ্রহণযোগ্য হইতে পারে। রেস্টোরেটিভ জাস্টিস প্রোগ্রাম বলে একটা মডেল আছে, যাতে নির্যাতিতদের সাথে অপরাধীদের সামনাসামনি বসানো হয়, যাতে অপরাধীরা তাদের কর্মের প্রভাব বুঝতে পারে। কিন্তু আমি যে প্রোগ্রামের পরিকল্পনা দিলাম আর কি এতক্ষণ ধরে, এটা কিন্তু রেস্টোরেটিভ জাস্টিস প্রোগ্রামের মতো না। আমি বলতেছি সরাসরি পুলিশ বাহিনীতে আহতদের নিয়োগ দিতে হবে। এই পরিকল্পনা প্রভাব কি পড়তে পারে? 1 নম্বর প্রভাব, পুলিশের আত্মসমালোচনা এবং অনুশোচনার সুযোগ তৈরি করবে। এটা তো তৈরি হয় নাই, এটা আমাদের তৈরি করে দিতে হবে। আহতদের চোখের সামনে দেখতে দেখতে পুলিশ নিজেরাই সংযম এবং মানবিক আচরণ করতে শিখবে। এটা কাউকে আর শিখাই দিতে হবে না, আমরা তার স্পেস তৈরি করে দিলাম। 2 নাম্বার, সামাজিক মেলবন্ধন এবং বিশ্বাস তৈরি করবে। আহত ব্যক্তিরা সেবা প্রদান করলে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি যে বিদ্বেষ, সেটা কমে আসবে। 3 নাম্বার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে। সহিংসতার পরিবর্তে পুলিশ সমস্যা সমাধানের জন্য মানবিক এবং কৌশলী পদ্ধতি অবলম্বন করতে পারবে। তবে এই প্রোগ্রামের কিছু
চ্যালেঞ্জ তো আছেই, সব প্রোগ্রামেরই চ্যালেঞ্জ থাকে, দুর্বল কিছু দিক থাকে, সেটা বলে রাখি। 1 নম্বর হইতেছে যে পুলিশ বাহিনীর মধ্যে থেকে এই মডেলের বিরুদ্ধে প্রতিরোধ আসতে পারে, কারণ এই পরিবর্তনকে নিজের জন্য সে হুমকি মনে করতে পারে, বা তারা মনে করতে পারে যে এটা পুলিশকে দুর্বল করার একটা প্রচেষ্টা। 2 নাম্বার, আহতদের জন্য একটা আলাদা মানসিক চাপ তৈরি হইলেও হইতে পারে। আমি ঠিক শিওর না যে আহতরা তাদের নির্যাতকের সাথে কাজ করতে গিয়ে আলাদা কোনো মানসিক চাপের মধ্যে পড়ে কিনা, এটা পরীক্ষা করে দেখতে হবে। তাইলে এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, এটাকে কিভাবে বাস্তবায়িত করা যায়। আমি যদি এটা ইমপ্লিমেন্ট করতাম তাহলে আমি পাইলট প্রজেক্ট করতাম, মানে শুরুতে কয়েকটা থানায়, ধরা যাক 10টা থানায় বা বিশেষ ইউনিটে এই মডেল চালু করতাম, ফলাফল মূল্যায়ন করে পরবর্তীতে এটা বিস্তৃত করতে পারতাম, এবং এই 10টা থানায় নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা হইতো যে কে ভালো রেজাল্ট দেখাইতে পারে। দেখতেন এটার মধ্যে 2টা খুবই ভালো করছে, 2টা খুবই খারাপ করছে, আর বাকিগুলো মাঝারি। সেই যে 2টা খুবই ভালো করছে সেই 2টা আসলে কি মডেল ফলো করছে, কিভাবে ইমপ্লিমেন্ট করছে, সেই শিক্ষাটা কাজে লাগতো। আর আমরা মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে এই পরিকল্পনা গুরুত্ব তুলে ধরে এই মডেলের বাস্তবায়নে তাদের সমর্থন আদায় করতে পারতাম। আমরা ইউনেস্কো বা জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে এই মডেল তুলে ধরে বৈশ্বিক স্বীকৃতি অর্জনের চেষ্টা করতে পারতাম। মেলা কিছুই করা যায়, তাই ফ্রি দেই তো পরিকল্পনা, তাই কেউ পাত্তা দেয় না আর কি। তারা তো বগরের ভাষায় কথা বলি, তো আমি তো আবার শিক্ষিত না, বুঝাও, 2 পয়সার ইউটিউবার, তো কই আর রাখলাম আর কি। প্রফেসর ইউনূসের সরকার করুক না করুক, অন্য কোনো দেশের সরকার তো বাস্তবায়ন করতেও পারে এই পরিকল্পনা। আর তারপরে আমাদের একটা এক্সারসাইজ হলো না, একটা ইনোভেটিভ একটা পরিকল্পনা কেমনে বের করতে হয় এটা সমস্যা থেকে। আমার ক্ষুদ্র ভ্রাতা ভগিনীরা শিখলো, সেটা বড় কাজ একটা। ধরেন 2 পয়সার ইউটিউবের পরিকল্পনা যদি একটা কনসাল্টিং ফার্ম মেলা টাকা দিয়ে বেনে দেয় না, তখন দেখবেন যে সবাই কবে দেখিছো কি ফাইন পরিকল্পনা। কার মাথার থেকে বাইরে যে পরিকল্পনা সেটা ব্যাপার না, দুনিয়া একটা সমস্যার সমাধান যদি হয় সে পরিকল্পনায় কে করলো এটা বড় কথা না আর কি, করলেই হইলো আর কি। তবে এই সরকারের সমস্যার এরকম ইনোভেটিভ বা সৃজনশীল সমাধান বের করে দেওয়ার চেষ্টা করব। খালি জায়গায় বসে আওয়াজ দিয়ে নেবেন, বান্দা হাজির থাকবে। প্রিয় দর্শক, চলেন তাহলে আমরা 4র্থ ভিডিওটা দেখে নেই। আজকে এই সুৎখুর মহাজন ইউনূসের দেশ ধ্বংসের 100 দিন। আসুন এই 100 দিনে সুৎখুর মহাজন ইউনূস আমাদের এই দেশটিকে কোথায় নিয়ে গিয়েছে, দেশের অবস্থা কি, এইটা একটু বিশ্লেষণ করি, পর্যালোচনা করি, দেখি এই সুৎখুর মহাজন ইউনূস বাংলাদেশটিকে কোথায় নিয়ে গিয়েছে, কেন বাংলাদেশটিকে এখন মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্ডিয়া সহ এই দেশগুলো কেন স্যাংশন দিতে চায়, কেন ধেয়ে আসছে বাংলাদেশের উপর স্যাংশন। এই 100 দিনে সুৎখুর মহাজন ইউনূস কি করেছে, আসলে একটু বিশ্লেষণ করে দেখি। নাম্বার 1, আমি যদি বলি যে 100 দিনে যে বাংলাদেশ কি হয়েছে বাংলাদেশে, সো প্রথমত আমি যদি বলি যে বাংলাদেশটার নাম আপনি বলতে পারেন যে এটা হচ্ছে এ ব্রোকেন স্টেট। এই দেশটা, বাংলাদেশটা আর দেশ হিসাবে এমন একটি জায়গা আজকে নেই, এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছে। সো দেখেন, নাম্বার 1 যদি আমরা বিশ্লেষণ করে দেখি যে প্রথমত যে বাংলাদেশের যত শীর্ষ সন্ত্রাসী ছিল এবং জঙ্গি ছিল, সেই শীর্ষ সন্ত্রাসী এবং জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, যার কারণে রেজাল্ট কি হয়েছে? এজ এ রেজাল্ট সারা বাংলাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি এগুলো বেড়ে যাচ্ছে, খুন খারাপি বেড়ে যাচ্ছে, এবং সারা বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তার ঘটছে। এই হচ্ছে সুৎখুর মহাজনের 100 দিনের অন্যতম রেজাল্ট। তারপরে পরবর্তীতে যদি দ্বিতীয় সেটি হচ্ছে যে দেখেন, 8ই আগস্ট পর্যন্ত পুলিশ সহ সকল হত্যা এবং অপরাধের দায় মুক্তি দিয়ে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। তার মানে যেটি হচ্ছে যে আপনার কমপ্লিটলি ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস। যেসব পুলিশ সদস্যরা নিহত হয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছে, বাংলাদেশের যেসব মানুষকে হত্যা করা হয়েছে, তাদের পরিবার বাংলাদেশে এর বিচার চাইতে পারবে না। পৃথিবীর ইতিহাসে এরকম হাস্যকর ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস আছে কিনা আমার সন্দেহ আছে। তারপর 3 নম্বর হচ্ছে দেখেন আপনি যে বাংলাদেশে যে বন্যার্তদের জন্য যে টাকা উঠানো হয়েছে, প্রায় 100 কোটি টাকা
এই সুদখোর মহাজন ইউনূস এবং তার কতিপয় সমন্বয়কারী সবাই মিলে 100 কোটি টাকা আত্মসাৎ করেছে। বন্যার্তদের জন্য যে টাকাগুলো উঠান হয়েছে সেই টাকাগুলো বন্যার্তদের মাঝে বিতরণ করা হয় না, সেটি তাদের রাজনৈতিক অভিলাষ পূরণ করার জন্য, রাজনৈতিক উচ্চাভিলাষ পূরণ করার জন্য সেগুলো তারা ব্যয় করেছে, সমাবেশ করেছে, গাড়ি কিনেছে, নতুন নতুন গাড়ি কিনেছে। এই হচ্ছে সুদখোর মহাজন ইউনূসের 100 দিনের কাজের অংশ। তারপরে 4 নম্বর হচ্ছে যে দেখেন যে পাকিস্তানের সাথে আমাদের ব্যবসা বাণিজ্যের যেই অবস্থান ছিল সেখান থেকে বর্তমানে যেটি করা হয়েছে যে পাকিস্তান থেকে পণ্য আমদানি করা হবে, কোনো চেকিং করা হবে না, মানে চেকিং বাতিল করা থেকে করে পাকিস্তান থেকে পণ্য আমদানি করা হবে। মানে হচ্ছে এটার মানে হচ্ছে যে পাকিস্তান থেকে আইএস এর জঙ্গিদের কাছ থেকে, পাকিস্তান থেকে অস্ত্র আনা হবে, বাংলাদেশের জঙ্গিদের কাছে সরবরাহ করা হবে বাংলাদেশে ইসলামিক বিপ্লব সংগঠিত করার জন্য। এই জন্য এটি করা হয়েছে। এ হচ্ছে সুদখোর মহাজন ইউনূসের 100 দিনের অংশ। তারপরে সারা বাংলাদেশে আজকে আপনারা জানেন যে বাংলাদেশের এটি গার্মেন্ট শিল্প নির্ভর দেশ এবং এটি শিল্প নির্ভর দেশ। যে বাংলাদেশে যে শিল্প কারখানাগুলো ছিল, বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো ছিল, প্রায় 300 শিল্প আজকে বন্ধ। গার্মেন্টস গুলোর অবস্থা এমন পর্যায়ে গিয়েছে, বাংলাদেশের কোনো গার্মেন্টস থেকে আর কেউ অর্ডার দিতে চাচ্ছে না পলিটিক্যাল ইনস্টেবিলিটির কারণে। মানুষ বিভিন্ন ভাইয়ারা বিভিন্ন দেশে চলে যাচ্ছে। তার মানে বাংলাদেশের অবস্থা দিন দিন হচ্ছে দুর্ভিক্ষের দিকে যাচ্ছে, গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। মানুষের চাকরি আজকে কোথাও মানুষের চাকরি নেই, চতুর্দিকে শুধু হাহাকার হাহাকার, কারণ শিল্প কারখানাগুলো সবগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই হচ্ছে সুদখোর মহাজনের 100 দিনের আমলনামা। তারপর সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বয়স্কদের জন্য, প্রতিবন্ধীদের জন্য, যেহেতু উনি বিদেশে পড়াশোনা করেছেন, ইংল্যান্ডে থেকেছেন, বিদেশে থেকে ইংল্যান্ডে পড়াশোনা করে উনি দেখেছেন যে কি বয়স্ক ভাতা দেওয়া হয়, প্রতিবন্ধিতা ভাতা দেওয়া হয়, এগুলো উনি বাংলাদেশে নিয়ে অ্যাডপ্ট করেছেন এবং এই সুযোগ সুবিধাগুলো বাংলাদেশের বয়স্ক এবং প্রতিবন্ধীদের মাঝে উনি দেওয়ার বিধান চালু করেছেন। কিন্তু এই সুদখোর মহাজন ইউনূস এসে এই বয়স্ক প্রতিবন্ধী ভাতাগুলো বন্ধ করে দিয়েছে। এটা হচ্ছে সুদখোর মহাজনের অর্জন। তারপরে যে শেয়ার বাজার নিয়ে আওয়ামী লীগ আমলে অনিয়ম দুর্নীতি হয় না সেটা আমি কখনোই বলবো না, বাট এই অল্প কয়দিনের 100 দিনের মধ্যে এই শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুপাট করা হয়েছে শুধু 100 দিনের মধ্যে। এখন যদি এরা 1 বছর থাকে, 2 বছর থাকে, তাহলে বাংলাদেশের অবস্থা কোথায় গিয়ে যাবে, কোন তলানিতে গিয়ে ঠেকবে, শুধু আপনারা একদিন বিবেচনা করে দেখবেন প্রিয় দেশবাসী। তারপরে আপনারা দেখেন যে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় 71-এর পরাজিত শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি জামাতকে পেট্রোনাইজ করার চেষ্টা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় জামাতের আইনজীবীকে চিফ প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে। তার মানে হচ্ছে সে পাকিস্তানি বাপ দ্বারা ফিরিয়ে নেওয়ার জন্য এই সুদখোর মহাজন ইউনূস কাজ করছে। এটা হচ্ছে তার 100 দিনের আমলনামার অন্যতম। তারপরে দেখেন বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের চাকরির জন্য মানুষ হাহাকার করে, চাকরি একটি সোনার হরিণ, মানুষের স্বপ্ন। সেই জায়গার মধ্যে 300 পুলিশ, প্রশিক্ষণ দেওয়া 300 পুলিশকে তাদের নিয়োগ বাতিল করা হয়েছে। তাদের রুটি রুজি, তাদের পরিবারের রুটি রুজির জীবনে হাত দেওয়া হয়েছে। এ হচ্ছে সুদখোর মহাজন ইউনূসের আমলনামা। তারপরে বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল, শেখ হাসিনা যখন ক্ষমতা ছিলেন, তখন প্রত্যেকটা সাংবাদিক, বিরোধী দলের সাংবাদিকরাও ইচ্ছে মতো এই শেখ হাসিনা সরকারের, আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছে। আপনারা বলতে পারবেন যে কোন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে? করা হয়নি। কিন্তু এই সরকার এই সুদখোর মহাজন ইউনূস সমস্ত রেকর্ড ভঙ্গ করে, ফেসিবাদের, স্বৈরশাসকের সমস্ত রেকর্ড ভঙ্গ করে, না পৃথিবীর মধ্যে যত ফেসিস্ট আছে, পৃথিবীর মধ্যে যত স্বৈরশাসক আছে, সবচেয়ে বড় স্বৈরশাসকের ফেসিস্টের উদাহরণ হচ্ছে সুদখোর মহাজন ইউনূস। তিনি 300 জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে, যেটা পৃথিবীর ইতিহাসে কোথাও আপনি দেখাইতে পারবেন না। সো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফেসিস্ট এবং সবচেয়ে বড় স্বৈরশাসক হচ্ছে এই সুদখোর মহাজন ইউনূস।
তারপরে আপনি যদি দেখেন যে বাংলাদেশে আপনি কোথাও দেখেছেন আওয়ামী লীগ আমলে, আওয়ামী লীগের 16 বছর 17 বছর শাসন আমলে আপনি দেখেছেন যে কোনো ব্যাংক থেকে আপনি টাকা আছে, টাকা দেওয়া হয় না, এরকম কোনো রেকর্ড নজির দেখাইতে পারবেন? কিন্তু এই 100 দিনের মধ্যে সুৎখোর মহাজনীন যেটি প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশে, ব্যাংকগুলোতে টাকা নেই, ব্যাংকগুলোতে টাকা দিতে পারছে না, সামান্য কয়টা টাকা ব্যাংকগুলো থেকে দিতে পারছে না, ব্যাংকে টাকা নেই। সেই টাকা কোথায় গেল? সেই টাকা সুৎখোর মহাজনের ইউনূসের যে অলিগার আছে তারা এগুলো বিদেশে পাচার করছে। সুৎখোর মহাজন ইউনূস পৃথিবীতে সারা বিশ্বে সুদের ব্যবসা করার জন্য সামাজিক ব্যবসা যে চালু করেছে সারা বিশ্বে, সেই সামাজিক ব্যবসা, সামাজিক সুদের ব্যবসা করার জন্য বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে এই সুৎখোর মহাজন ইউনূস। এই জন্য বাংলাদেশের ব্যাংকে কোথাও কোনো টাকা নেই। তারপরে আপনি যদি দেখেন যে 5 তারিখের পর থেকে বাংলাদেশে যতগুলো দিবস আছে সবগুলো দিবস বাতিল করা হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে এই সুৎখোর মহাজন ইউনূস এদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। বাংলাদেশে সর্বশেষ সেটি হচ্ছে যে বাংলাদেশে যে গার্মেন্টস শিল্পগুলো আছে, সেই গার্মেন্টস শিল্পগুলো আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, বন্ধের পথে। মানুষ চাকরি হারাচ্ছে, বেতনের জন্য হাহাকার করছে, রাস্তায় নামছে, বেতন দিতে পারছে না মালিকগুলো, কারণ বায়ারগুলো আস্তে আস্তে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, বাংলাদেশের গার্মেন্টস থেকে আর কোনো অর্ডার দিচ্ছে না। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে এই সুৎখোর মহাজন ইউনূস। ব্যবসায়ীদেরকে হ্যারাসমেন্ট করছে, অ্যারেস্ট করছে, গ্রেপ্তার করতেছে। তারপরে কি সর্বশেষ হচ্ছে সেটি হচ্ছে যে বাংলাদেশে নজিরবিহীন ভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার, নির্যাতন করা হচ্ছে, তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, হামলা করা হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা করা হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো পর্যালোচনা করে, বিবেচনা করে যুক্তরাষ্ট্র, ইন্ডিয়া সহ এই দেশগুলো বিবেচনা করছে যে বাংলাদেশ হচ্ছে একটি ব্রোকেন স্টেট, যার জন্য বাংলাদেশের উপরে স্যাংশন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা এবং যুক্তরাষ্ট্রের যে বসবাসরত ইন্ডিয়ার হিন্দুরা আছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, তারা আজকে সরকারকে বলছে বাংলাদেশে স্যাংশন দেওয়ার জন্য, এবং ইন্ডিয়াও বাংলাদেশকে স্যাংশন দিচ্ছে। তার মানে কি? বাংলাদেশে এই গ্লোবাল ভিলেজে বাংলাদেশ একগুঁড়ে হয়ে যাচ্ছে, দিয়ে আসছে বাংলাদেশে স্যাংশন। এই হচ্ছে সুৎখোর মহাজন ইউনূসের 100 দিনের কর্মফল। সো 100 দিনে যদি বাংলাদেশের এই অবস্থা হয়, তাহলে সুৎখোর মহাজন ইউনূস যদি কয়েক বছর এই দেশে থাকে, তাহলে এই দেশের অবস্থা হবে কি? একবার শুধু বিবেচনা করে দেখুন প্রিয় দেশবাসী। তাই আমরা যদি আমাদের এই দেশকে 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে আমরা এই দেশটাকে রক্ষা করেছি, এবার কি সুৎখোর মহাজন হানাদার যে নাকি সামাজিক ব্যবসা করার জন্য, সামাজিক সুদের ব্যবসা করার জন্য বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে, সেই টাকা পাচারকারী ইউনূসের হাত থেকে কি আমরা দেশটাকে রক্ষা করতে পারবো না? যদি 71 সালে যদি ইনশাল্লাহ রক্ষা করতে পারি, এইবারও ইনশাল্লাহ রক্ষা করতে পারবো। প্রিয় দেশবাসী, আসুন সবাই সম্মিলিতভাবে এই দেশটাকে যারা ভালোবাসি, এই দেশকে যারা সম্মান করি, শ্রদ্ধা করি, দেশের প্রতি যাদের ভালোবাসা আছে, আসুন সকলে ঐক্যবদ্ধভাবে একটি ঐক্যমত্যের ভিত্তিতে এই বাংলাদেশ থেকে সুৎখোর মহাজন ইউনূসকে বিতাড়িত করে আবার বাংলাদেশটাকে আমরা রক্ষা করি, পুনর্নির্মাণ করি। আসুন সকলে মিলে দেশটাকে রক্ষা করে দেশের উন্নয়ন এবং অগ্রগতির যে যাত্রা ছিল সেটিকে আমরা বজায় রেখি। সকলের অবদান কামনা করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক শ্রোতা, চলেন আমরা তাহলে আজকের শেষ ভিডিওটা দেখে নেই। গণহত্যার বিচার হবে, গণহত্যার বিচার আমার না, গণহত্যার বিচার হবে ইউনূসের। ইনশাআল্লাহ হইবে একদিন, ইনশাআল্লাহ। কাজে বাংলাদেশটাকে সেটা জঙ্গির দেশ হিসেবে পরিণত করতেছে। আজকে সাধারণ মানুষের অবস্থাটা কি দেখো, সাধারণ মানুষ আজকে খেতে পায় না, পড়তে পায় না, সব আসতে। মানুষ তো এখন বলে যে আগের সরকারই ভালো ছিল, শেখ হাসিনার সরকারই ভালো ছিল। এখন বলেন 97,000 কোটি টাকার বাজেট, কয়লা কেনা, এলএনজি কেনা, ডিজেল পেট্রোল কেনা, খাবার সবকিছু ব্যবস্থা করা, সারের জন্য সার কেনার সব ব্যবস্থা করে আসছে।
যে এলএনজি আমার সময় যখন বাজারে 10 টাকা, আমরা সেটা 9.93 দামে কিনলাম। সেই 9 টাকা 9 পয়েন্টের যেটা কিনা সেটা 14 পয়েন্ট তোমার 5 একটা, আর 14.65 এই দামে কিনলো। ডাবল দামে তো সে কিনতে গেল কিসের জন্য? এখন তো বাজারের দাম আরো কমছে। জি, শেয়ার মার্কেটের টাকা উধাও, ব্যাংকে টাকা নাই, ব্যাংকের টাকা উধাও, গেল কোথায়? আমেরিকা। 20 লক্ষ মেট্রিক টন খাদ্য আমি রেখে আসছি। 1 কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিছি, সেই ব্যবস্থা করে রাষ্ট্র সংস্থায় 43 লক্ষ মানুষকে বাদ দিছে সেখান থেকে। কেন বাদ দিল? আওয়ামী লীগের সরকার করছে। এদেরকে বাদ দিতে হবে। আওয়ামী লীগের। তার মানে তুমি আরেকটা জিনিস করো, 43 লক্ষ আওয়ামী লীগ পেলো, তখন তো 1 কোটি ছিল, বাকি তো অন্য দলের। আওয়ামী লীগ তো দল দেখে নাই, আওয়ামী লীগ দেখছে যারাই আবেদন করছে তাদেরই দিয়েছে, সে যে দলমত নির্বিশেষে সবার জন্য। আওয়ামী লীগ মানুষের জন্য করে, এটা আওয়ামী লীগ সরকার করছে এর জন্য আপা। ছাত্রদেরকে সেটা বিভ্রান্ত করছে। এখন সাধারণ ছাত্রছাত্রীরা যারা এই বিভ্রান্ত এই খুনিদের সাথে যুক্ত ছিল, আমি তাদেরকে বলবো, তাদের গার্জিয়ানকেও আবেদন করছিলাম, যারা বুঝতে পারছেন না যে কি হচ্ছে, আপনাদের বাচ্চাদের আসতে দিন। তারা দিচ্ছে বাচ্চাদের আসতে। অনেকে তো আপনাদের হারালো, তখন যদি আমার কথাটা শুনতো তো হারাতে হতো না। আজকে তারা নিশ্চয় উপলব্ধি করতে পারছে, সেটা আমি বলবো যে এখন যারা এই সাধারণ ছাত্রছাত্রী আবুজাদের সঙ্গে যুক্ত হয়েছিল তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, কিচ্ছু নেই, এবং তারা লেখাপড়া করুক, আমরা সেটা চাই। কিন্তু আমার কথাটা হচ্ছে, আমাদের ছাত্রলীগ করাটা কি অপরাধ? আওয়ামী লীগের সন্তান হচ্ছে এটার জন্য কি অপরাধ? তাদের পরীক্ষা দিতে দেবে না, ভাইবা দিতে দেবে না, ইউনিভার্সিটিতে যেতে দেবে না, স্কুলে যেতে দেবে না, কলেজে যেতে দেবে না। হোয়াট ইজ দিস? আর এই ছেলে পেলেদেরকে কিভাবে বেয়াদব বানিয়েছে? স্কুলের প্রিন্সিপাল, টিচার তাদেরকে তার জুতার মালা পরায়, গাছের সাথে বাঁধে, তাদেরকে দিয়ে রিজাইন করায়। লাঠি সোটা নিয়ে জীবন, আমি জানি পৃথিবীতে কোনো দেশে এই ঘটনা ঘটছে কিনা। চিফ জাস্টিস, তার বাড়ি হামলা, চিফ জাস্টিসের হামলা। যাদের আত্মসম্মান বোধ আছে তারা থাকে না, উনি সাথে সাথে রিজাইন করে দিছে। এবং কতজন মানে জজ তাদেরকে এজলাসে ঢুকতে দেবে না, তাদের রিজাইন করার জন্য চাপ দিছে। রিজাইন করে না থেকে তাদেরকে কোন কোর্ট দিতে না, তাদেরকে বাতিল করে দিয়েছে। ইলেকশন কমিশনকে বাতিল, আমাদের মানবাধিকার কমিশনকে বাতিল, আমাদের পাবলিক সার্ভিস কমিশন বাতিল। চাকরি দিতে পারছে না, চাকরি দিতে পারছে না। পাবলিক সার্ভিস কমিশন অচল করে দিয়েছে। এই ছেলেপেলেরা যাবে কোথায়? আজকে তারা কাজ করার সুযোগ নাই। একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ইন্ডাস্ট্রি, অথবা বন্ধ করে দিচ্ছে। ব্যবসায়ীরা টাকা আনতে পারে না, যারা খাবার আমদানি করতে তাদের দিচ্ছে না, বিদেশে যেতে দিচ্ছে তাদেরকে হ্যারাস করা হচ্ছে। মানে এদের অত্যাচারে সারা দেশ জর্জরিত। এদের কৃষক, শ্রমিক, কত শ্রমিক বেকার হয়ে গেছে। শ্রমিক আন্দোলন করছে, সাথে সাথে গুলি করে 2 জনকে মেরে ফেললো গার্মেন্টস শ্রমিক। তোমার চাকরির বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে গুলি করলে 1 জন মারা গেল, তাদেরকে পিঠে তাদেরকে উঠাই দিল। ওই 7ই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে 14 জুলাই পর্যন্ত, এই অগ্নিসংযোগ এগুলি না হওয়া পর্যন্ত কারো গায়ে একটা টোকাও পড়েনি। ইচ্ছা মতো সব আসছে বসছে, আমরা তো কিচ্ছু করতে দেয়নি। পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না, পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না। নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না। পুলিশ ব্যারিকেড ইচ্ছা মতো আন্দোলন করছে। আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যেত, আমরা তো করিনি কিছু। কারণ আমি বলছিলাম যেটা তো কোটা তো ছিলই না। 11 জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে, কোটা তো আমি বাতিল করে দিয়েছি, আর কোটা আমরা নিয়ে গেছি। যেখানে কোটাই নাই, তা আন্দোলনটা কিসের জন্য ছিল?
তারপরে আমাদের মন্ত্রীরা বসলো, তাদের সাথে সব দাবি মানা হলো। দাবি মানার পরে আবার এক দফা, তারপরে সেক্ষেত্রে খুন করো, এই তো একটাই আকাঙ্ক্ষা ছিল আমাকে হত্যা করা। কারণ আপনাকে হত্যা করা মানে বাংলাদেশকে হত্যা করা, ওরা তো এক্স্যাক্টলি এইটাই হত্যা মামলা। আবার হত্যা মামলা দিয়ে আবার এখন বলে গণহত্যার বিচার, গণহত্যা বিচার আমার না, গণহত্যার বিচার হবে ইনুসের। ইনশাআল্লাহ হইবে একদিন, ইনশাআল্লাহ তার হবে, ওর তার বিচার ইনশাআল্লাহ। আপা 152 জন সমন্বয়কের মধ্যে ওর বিচার আমি করব। একজনকেও কিন্তু গুলি করা হয় নাই বা কেউ গুলিবিদ্ধ হয় নাই, গুলিবিদ্ধ হয়েছে সাধারণ জনতা, তার মানে ওরা মারছে এগুলোকে। ইনডেমনিটি দিয়েছিল 15 আগস্ট হত্যাকারীদের পুলিশ। আমি বলছিলাম বিচার করবো, আমি বিচার করি নাই, করছি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ দেশে বিচার হবে ইনশাআল্লাহ আপা, অবশ্যই। যুদ্ধ অপরাধীদের বিচার জাতির বিচার শুরু করেছিলেন, জিয়াউর রহমান এসে সে বিচার বন্ধ করে দেয়। এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায়, মন্ত্রী বানায়, প্রধানমন্ত্রী বানায়। খালেদা জিয়া তাদেরকে মন্ত্রী বানায়, জি জি, এরশাদ তাদেরকে এমপি বানায়, আবার ইয়ে বানায়, কি বলে, রাজনীতি করার সুযোগ দেয়, রাষ্ট্রদূত করছে, রাষ্ট্রপতি পদে প্রার্থী করে। খালেদা জিয়া ভোট চুরি করে এই খুনিদেরকে পার্লামেন্টে বসায় রচিত। আমি বলছি আমি বিচার করবো, আমি বিচার করতে পারছি, আল্লাহ আমাকে সেই সুযোগ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এই ছাত্র হত্যার জন্য, জনগণ হত্যার জন্য, পুলিশ হত্যার জন্য আওয়ামী লীগের নেতাকর্মী এবং মাইনরিটি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ বাদ যায় নাই। ঠিক, জি আপা, এটাই গণহত্যা। আক্রমণ করছে, হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙছে, বুদ্ধিস্টদের প্যাগোডা ভাঙছে, সেখানেও তাদের ছেলেদের হত্যা করছে সেই খাগড়াছড়ি এবং রাঙামাটিতে। প্রত্যেকের উপরে এরা হামলা করছে, করে করে তাদেরকে মারছে। মাইনরিটিদের উপরে যে অত্যাচার, আবার দাবি উঠায় কি ইসকন নিষিদ্ধ করতে হবে, আর সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে? এই সংবিধান জাতির পিতা দিয়ে গেছেন, এটা লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া। এদের কলমের কত, জিয়াও এটাকে নিয়ে খেলছে, এসবও করছে, খালেদা জিয়াও করছে, কিন্তু আবার আমরা সেই সংবিধান ফিরিয়ে এনেছি, মানুষের অধিকার আমরা নিশ্চিত করেছি। এবং এই সংবিধানেরই 7ম অনুচ্ছেদের গ, অবৈধভাবে অনির্বাচিত কোন কেউ যদি ক্ষমতা চায় তাহলে তার বিচার হবে। এবং ইউনূস, তার কোন সাংবিধানিক ভিত্তি নাই, সে অসাংবিধানিক ভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করছে। ইনশাল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে, এবং তার ওই চালা চামুন্ডার যে করার সাথে আছে আর উপদেষ্টা এবং সমন্বয়কারী সবকটার বিচার বাংলা মাটিতে হবে। ঘুষখোরের কোনো জায়গা নাই বাংলাদেশে আপা। জি আপা, আজকে সারা দেশের মানুষ হাহাকার, জি জি, জীবনের নিরাপত্তা নাই, যে কোনো ঘরে ঢুকতেছে অমনি তাদেরকে খুন করে, লুটপাট করে, ডাকাতি হইতেছে, চুরি হইতেছে, ডাকাতি। এই ছাত্র নামদারিরা এমপি হোস্টেলে যে সব তালা ভাঙছে, সব লুট করছে, মন্ত্রীদের বাড়িতে তালা ভাঙছে, লুট করছে, আমাদের প্রত্যেকের গণভবন থেকে শুরু করে সবই তো লুট করছে। এবং ইউনূস নিজেই তো গণভবনে গেছিল লুট করতে, ছবি দেখো না? আপা আপনি গোপালগঞ্জে চলে আসেন, কোনো সমস্যা নাই, আমরা আছি আপনার সাথে। সবাই যাব ইউরোপ আমেরিকা থেকে, সবাই আমরা যাব। আমরা গোপালগঞ্জে কথা শুনি, বাংলাদেশে ইনশাআল্লাহ স্বেচ্ছায় কারাবরণ করব দরকার। জি আপা, জি আপা, বলেন প্লিজ। ওই আগুন দিয়ে পোড়ানোর পরে যেটুকু অবশিষ্ট ছিল সেটা লুট করতে গেছিল, চোর। জি, বড় চোর, সুদখোর। ঠক। জি আপা, আপা, বিচার করবে আমাদের, আপা, আচ্ছা আমি ওর বিচার করবে জনতা। জনতা তো করবেই, আমরা নিজেরা করবো আপা, নিজের হাতে করবো। দৃষ্টান্তমূলক ফাঁসি চাই, যেটা জনগণ দেখবে, ওই ফাঁসি চাই। যার যার বাড়ি ঘর পড়াইছে করছে। আপা দেশের থেকে সব গরিব মানুষ এখন গ্রামে যাচ্ছে, খাবার পাচ্ছে না, কিচ্ছু পাচ্ছে না, খুব কষ্টে আছে সাধারণ পাবলিক, খুবই খারাপ আপা।
সারা বাংলাদেশ আমরা দোয়া করি আপনি তাড়াতাড়ি আসেন। বৃহত্তর নোয়াখালীর অবস্থা অনেক খারাপ আপা। সারা বাংলাদেশের অবস্থা খারাপ বানায় রাখছে ওরা আপা, সারা বাংলাদেশটাকে একটা বদ্ধ ভূমি বানায় রাখছে, যেখানে সেখানে হত্যা, মানে এমন কোন লোক নাই যারা এখন শান্তিতে আছে। সবাই একটা কথাই বলে যে আগেই ভালো ছিল, আগে সরকারি ভালো ছিল। আমরা ভুল করেছি আপা, এই কথা সবাই বলে। সবাই অনুতপ্ত আপা। আপনি বলেন জি আপা, প্লিজ প্লিজ বলেন আপা প্লিজ। না, প্রত্যেকটা জায়গায় তো এইভাবে, এবং এখন আবার সে ওই একটা পদক্ষেপ নিচ্ছে, এদিকে প্রায় 80 জন প্লাস আরো 35 জন, সেই সাথে 300 লোক, তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে। সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায়, কাদের নাম লিখছে, আমরা করবো। Definitely you get it. Yeah. আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন, আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে, বাংলাদেশ ভালো থাকবে। আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মালা পরাবো আবার। আবার জয়ের মালা পরাবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি আপা প্লিজ। আমরা তোমাদের যে দেশে আছো সেই দেশে স্যার ডেনমার্ক আমেরিকা সবাই এখানে আছি আপা, ডেনমার্ক আমেরিকা সবাই আছি। আপা আপনি এখন আমাদের কিছু নির্দেশনা দেন, আমরা প্রবাসী থেকে কি করতে পারি, এবং বাংলাদেশে আমাদের যে ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দরা আছে, আমরা কিন্তু অর্থনৈতিক থেকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছি, যারে যেভাবে পারি আমরা। বাকিটা আপা আপনি নির্দেশনা দেন, আপনার নির্দেশনার মতো আমরা কাজ করব বাংলাদেশে এবং প্রবাসে ইনশাআল্লাহ। তোমাদের যেটা করতে হবে, একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সেই দেশের আইন কানুন মেনে ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা, তারপরে 165 জন সাংবাদিকের চাকরি নাই, তাদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দিছে। 106 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে, এবং আমাদের কতজনকে গ্রেপ্তার করে জেলে ঢুকাইছে, মানবিত জীবন যাপন করছে। সাংস্কৃতিক কাজ করতে পারে না, ব্যান্ড কোন অনুষ্ঠান করতে পারে না, পাকিস্তান থেকে ব্যান্ড শো এনে করায়, অথচ আমাদের দেশে ব্যান্ড শো যারা তারা এখন কাজ পায় না। এরা আবার এদের সাথেই ছিল, তারাও লাল রং লাগাইছিল, এখন আর তাদের পাত্তা নাই, কাজ পায় না। সংস্কৃতি কর্মকাণ্ড বন্ধ, সমস্ত সামাজিক নিরাপত্তা, যত গরিব মানুষ আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা যা যা দিয়েছিলাম সেগুলি সব বন্ধ করে দিয়ে সেটাকে মেরে খেয়ে গেছে। এমনকি মানে সারা দেশটাকে একটা লুটের রাজত্ব, খুনের রাজত্ব সৃষ্টি করছে। এই বিষয়টা যে মানবাধিকার লঙ্ঘন, সাংবাদিকদের উপরে নির্যাতন, সাংবাদিকদের অত্যাচার করা, মহিলা সাংবাদিকরা যেভাবে অপমান করছে, এই বিষয়গুলি জনমত তোমাদের তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে। ইউনুসের যে বিভৎস চেহারাটা, ওইটাই আজকে মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। একটা রাষ্ট্র চালাতে সে টোটালি ব্যর্থ। এই জিনিসগুলি কি আপা? আপা আমি একটা বলি, ইউনুস সাহেব রাখছে 4টা টোকাই রাখছে, সাথে 4টা টোকাই রাখছে। আর আপনি চিন্তা করেন না বাংলাদেশে গৃহযুদ্ধ হবে, তখন আপনাকে দেখবে। তোমাদের এটা করতে হবে, ইউরোপিয়ান ইউনিয়নে যেখানে তোমার ওখানকার পার্লামেন্টে যেখানে আছো, সব জায়গায় এই জনমতটা তৈরি করতে হবে। সন্ত্রাসের রাষ্ট্রে পরিণত করছে বা মানুষ খুন করছে, আজকে খুন করছে। আজকে তুমি জানো আমাদের মোহাম্মদ হোসেন মায়ের বাড়িতে আগুন, খুন এগুলি সে করে বেড়াচ্ছে, এবং সমস্ত এই ইচ্ছা মতো। কাজে তোমরা এই বিষয়গুলি তোলো, আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত যারা আছে খুবই কষ্ট আছে, তাদেরকে সাহায্য করো। মামলা দিয়ে আমাদের নেতা কর্মীদের চরম হয়রানি করে যাচ্ছে, তাদেরকে সহযোগিতা করা, এই যে আইনজীবী ঠিক করা, এবং আন্তর্জাতিক ভাবে কিভাবে মানে এদেরকে জনমত সৃষ্টি করা,
এবার সরকার যে অপকর্মগুলি করছে সেগুলি তুলে ধরা, এই কাজগুলো তোমাদের এখন আমরা করবো আপা একটা জিনিস একটু সন্দেহ লাগতাছে আপা। দলের সাথে তোমরা থাকবা, কাজ করবা, আর দেশের ভিতরে মানুষকে যে এই সরকারকে না তাহলে দেশের মানুষের মুক্তি দেয় করবে। হ্যাঁ আপা, আমি একটু একটা কথা বলতে চাই। একটা জিনিস একটু সন্দেহ লাগতাছে যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টেইনার আসলো, এটা কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো? কারণ এইটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে, 71-এর পরে এটা হয় নাই আপা। এখন এইটা নিয়ে আমাদের আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন, এটা আমাদের জানার প্রয়োজন। এই তথ্যটা আমাদের বের করা উচিত যে কোনো ভাবে, গোয়েন্দা বলেন, যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে, এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত। এরা কি মনে করতেছে, মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে একটা অরাজকতা সৃষ্টি করুম, ওরা একটা গৃহযুদ্ধের প্রস্তুতি নিতেছে, আমার কাছে সন্দেহ। ওইখানে দুইজন যে মাল ডেলিভারি করে ওই জায়গাতে কন্টেনারের ওইখানে 2টা লোকের চাকরি চলে গেছে। দেখতে চাইছে, স্ক্যান করতে চাইছে, দেয় নাই। মানে অস্ত্র চোরাকারবারির সাথেও জড়িত। আপা এই দেশটাকে তো ওরা আবার সেই পাকিস্তানের পর্যায়ে নিয়ে গেছে, আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ। এই জন্য আমাদের যা করতে হবে প্রবাসে এবং দেশে, আপা আমরা যারা বাহিরে আছি আপা, আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধে, ওই মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই 71-এ, আমরা নতুন মুক্তিযুদ্ধে আমরা অংশ নিব আপা ইনশাআল্লাহ। এই দেশকে উদ্ধার করতেই হবে আপা আমাদের। একটা শুনি জি আপা, বলেন। আচ্ছা আপা, আমরা শেষ করবেন। আমরা ডেনমার্ক আওয়ামী লীগের পক্ষ থেকে এই জায়গায় আমরা যারা আছি, আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে। হ্যাঁ, ডেনমার্ক আওয়ামী লীগের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত আছি। আমরা আজকে প্রতিবাদ সভা ডেনমার্ক আওয়ামী লীগের এই ইউনূস সরকারের যে এই যে অগণতান্ত্রিক কাজ, এই সন্ত্রাস ইউনূসের যে অগণতান্ত্রিক কাজ, তার বিরুদ্ধে আমরা মাফিয়ার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা হচ্ছে। সেই জায়গাতে আমাদের ডেনমার্ক আওয়ামী লীগের উপস্থিত আছে বাবু সুভাষ ঘোষ, আমাদের আপনি জেনে থাকবেন সবারই নামই, লিঙ্কন ভাই, লিঙ্কন মোল্লা, খোকন মজুমদার, আমাদের নঈম বাবু, আমাদের সামি দাস, আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ, আমাদের মাহবুর রহমান, এখানে লিমন, তারপরে আমাদের সাব্বির, তারপরে উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি, বোরহানউদ্দিন, আমাদের মাসুদ চৌধুরী, সামি দাস, হিল্লোল বড়ুয়া, লিমন, অনেক নেতাকর্মী দাদা আপা, অনেক নেতাকর্মী উপস্থিত আছে। আমরা আপনার জন্য আজকে দোয়া করব, দুহাত তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি। আগামীতে আপনাকে সুস্থ থাকতে হবে, আপনার মাধ্যমেই বাংলাদেশকে আমরা ঘুরে দাঁড়াবে। যেমনি ভাবে আমরা 1981 সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন, বাংলাদেশের মানুষের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটে নিয়ে আসছিলেন, আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ওই দিনে আগামীতে ফিরে আনবো। শেখ হাসিনার সরকার বারবার দরকার, বারবার দরকার। শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই। শেখ হাসিনার সরকার বারবার দরকার, শেখ হাসিনার সরকার বারবার দরকার। আপা আপনি দেখেন একটা ঠিক করে শুনুন, বলুন প্লিজ, বলেন প্লিজ, বলেন। আপনি তো বিজি এমনিও। জি হ্যাঁ আপা, আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করি আপনাকে, এত বড় একটা ঘটনা আপা আমাদের উপর ঘটে গেল, আপা আমাদের গোয়েন্দারা কি করছে আপা? এই প্রশ্নের অ্যান্সার আপা দিয়েন না, আমাদের সাংগঠনিক অ্যান্সার যেটা হয়েছে, আমরা যেহেতু রেকর্ড করেছি এই অনুষ্ঠানটা, সেই এই পর্যন্তই থাক, আমাদের মনে বলে ভালো। এই পর্যন্ত আপনারা শেষ করছি, আপনাকে আবার ধন্যবাদ, আপনার জন্য দোয়া করছি, আপনার দীর্ঘায়িত কামনা করছি আপা। আপা আপনি শেষ করুন, সাংগঠনিক নির্দেশনা দেন, আপনি শেষ করুন আপা, তারপরে আমরা শেষ। জি আপা আমরা শেষ করছি। হ্যাঁ, রেকর্ডিং বন্ধ। ধন্যবাদ, রেকর্ডিং বন্ধ করুন।
তো প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।